আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান। আওয়ামী লীগ নেতাদের জামিন, বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ। প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন শপথ করিয়ে ঘটনা গোপনের হুমকি। এবং সর্বশেষ জানাবো জামাত জোটে দৌড়ঝাঁপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন শপথ করিয়ে ঘটনা গোপনের হুমকি। বরিশালের বাকেরগঞ্জে লেবানন প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ঘটনাটি প্রকাশ না করার জন্য ঘরের 10 সদস্যের হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় 30 লাখ টাকার মালামাল লুট হয় বলে জানা গেছে। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে প্রবাসী লিটন গাজীর বাড়িতে রাত 2:30 থেকে 3টের মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে অবস্থান করছিলেন। ভুক্তভোগীদের ভাষ্য, গভীর রাতে দরজার শব্দ শুনে কে এসেছে জানতে চাইলে 7-8 জন মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে, হাত পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। কথা বলতে গেলে মারধরও করা হয়। পরিবারের সদস্যরা জানান, ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় 30 লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। চলে যাওয়ার সময় তারা সবার হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান। ঘটনাটি কোথাও প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ নেতাদের জামিন, বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস সহ আওয়ামী লীগের নেতাদের জামিন মঞ্জুর হওয়ায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতা ও বিএনপিপন্থী আইনজীবীরা। এর ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে তারা দাবি করেছেন। বেলা 11টা থেকে আইনজীবীরা এ বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে তারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন। বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছেন। তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেলেন। মনে হলো আদালত যেন তারই অপেক্ষায় ছিল। অন্যদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় দুর্ভোগ বাড়ছে বিচারপ্রার্থীদের। দূর দূরান্ত থেকে আসা অনেকেই জানান, দ্রুত সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ প্রয়োজন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য SM সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মোহাম্মদ রিয়াজ হোসেন সহ সমিতির অন্যান্য নেতারা। জামাত জোটে দৌড়ঝাঁপ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অভ্যন্তরে শুরু হয়েছে নীরব তীব্র তৎপরতা। সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রণয়ন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক অবদান ও জোট সমীকরণ সব মিলিয়ে চলছে হিসাব নিকাশ। প্রকাশ্যে সংযত অবস্থান থাকলেও দলীয় অন্দরমহলের সক্রিয় প্রস্তুতি চলছে। চোখে পড়ছে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে 209টি আসনে জয়ী হওয়ায় বাংলাদেশি জাতীয়তাবাদী দল এককভাবে 35টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামী এককভাবে পেতে পারে 11টি আসন। জোটগত সমীকরণের সংখ্যা 13 থেকে পৌঁছাতে পারে। ফলে দুই দলই মনোনয়ন ঘিরে বাড়ছে অভ্যন্তরীণ আলোচনা। জামাতের একাধিক সূত্র জানায়, নারী এমপি মনোনয়নের 3টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: অঞ্চলভিত্তিক ভারসাম্য, সাংগঠনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্ব। যেসব জেলায় দলের সাধারণ আসনে কোনো এমপি নেই, সেসব এলাকা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পূর্বে সংরক্ষিত আসনের দায়িত্ব পালনকারীদের অভিজ্ঞতা ও ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। সম্প্রতি ঘোষিত জামায়াতের
জামায়াতের 89 সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদের 21 জন নারী অন্তর্ভুক্ত হওয়ায় সেখান থেকে একাধিক মনোনয়ন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। দলটির মহিলা বিভাগ ও আঞ্চলিক নেতৃত্ব থেকেও সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি হচ্ছে। একই সঙ্গে পেশাজীবী নারী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্তির বিষয়টিও ভাবা হচ্ছে। দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে আছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক প্রকৌশলী মার্ডিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি ডক্টর আমিনা বেগম রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এমপি শাহানারা বেগম সুবা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নি, ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুন্নি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের, এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী দলের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সায়েদার রহমান, মহিলা বিভাগের নেত্রী মার্জিয়া বেগম, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডক্টর হাবিবা চৌধুরী সুইটের নামও শোনা যাচ্ছে। জোটগত বণ্টনে 2টি সংরক্ষিত নারী আসন পেতে পারে এনসিপি। এক্ষেত্রে আলোচনায় রয়েছে দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর শাগুফতা, মিশমা বুশরা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদ আমিতা। দলের যুগ্ম সদস্য সচিব সালেহুদ্দিন সিফাত বলেন, সংরক্ষিত আসন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম বলেন, মনোনয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে অতীতে দায়িত্ব পালনকারীদের অভিজ্ঞতা, সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। প্রধান বিরোধী দল হিসাবে সংসদে দায়িত্ব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন নারী প্রতিনিধিত্ব বাছাই করা হবে, যারা সংসদে ও সংসদের বাইরে নারী সমাজ ও জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। দলীয় পরিমণ্ডলের বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা নারীদের প্রতিও ইতিবাচক মনোভাব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সংরক্ষিত নারী আসন এখন কেবল সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি দলীয় কৌশল, জোট রাজনীতি ও ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশেষ করে জামাত এনসিপি জোটের ক্ষেত্রে সাংগঠনিক আনুগত্যের পাশাপাশি পেশাগত দক্ষতা ও রাজনৈতিক বার্তার সমন্বয় ঘটানো বড় চ্যালেঞ্জ হবে। চূড়ান্ত তালিকা ঘোষণার আগ পর্যন্ত সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা চলবে নীরবে। তবে এই আসন ঘিরে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা আগামী সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান। আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপকমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল। মন্ত্রিপরিষদের সেই উপকমিটির সুপারিশের আলোকে আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগামী 10ই মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের 14টি উপজেলাকে নির্ধারণ করেছি। এই 14টি উপজেলায় প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সার্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ইনশাল্লাহ 10ই মার্চ একযোগে এই 14টি উপজেলায় কার্যক্রমটি শুরু হবে। এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। মন্ত্রীমা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা সময় বাংলাদেশে যারা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3টি শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মা আছেন তারাই এটা সুবিধা পাবেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয় এবং এর মাধ্যমে আগামী প্রজন্ম স্বাবলম্বী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের ওপর কাজ করছেন। আজ তার সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে ইনশাআল্লাহ 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।